This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা দুপুরে সুপার প্রাইম টাইমের ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আমরা প্রত্যেকটা মুহূর্তে আপডেটে নজর রাখবো, আমার সঙ্গে থাকবে অনির্বাণও। প্রত্যেকটা খবরের আপডেটে নজর রাখতেই হবে আমাদের। আর প্রথমেই আমরা যেদিকে নজর রাখতে চলেছি, মতুয়া ঠাকুরবাড়ির বিজেপি বৃত্তে অশান্তি চরমে। শান্তনু সুব্রত দ্বন্দ্বে ফের সরগরম ঠাকুরনগর এবং ভাই শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দাদা সুব্রতর। লোভ ক্ষমতার দম্ভে অন্ধ শান্তনু। বিজেপিকে ব্ল্যাকমেল করে কেন্দ্রের মন্ত্রিত্ব পেয়েছেন শান্তনু। তৃণমূলে যাওয়ার ভয় দেখিয়ে বিজেপিকে ব্ল্যাকমেল, বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, গাইঘাটা স্ত্রীকে ভোটে দাঁড় করাতে চাইছেন শান্তনু, অভিযোগ সুব্রত ঠাকুরের। গত এক দশক ধরে ঠাকুর পরিবারে নানা রকমভাবে বিভাজন দেখা গেছে। কখনো কপিল কৃষ্ণ ঠাকুরের পরিবারের সঙ্গে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পরিবারের সেই বিভাজন রাজনৈতিক। আবার এখন প্রকাশ্যে এসেছে সুব্রত ঠাকুর বিজেপির বিধায়ক এবং শান্তনু ঠাকুর বিজেপিরই এমপি, এই দুই ভাইয়ের মধ্যে কেন এই বিভাজন? যখন লোভ আর ক্ষমতার দম্ভ অহংকার যখন বেড়ে যায় তখন মানুষ এরকম বিহেভ করতে পারে। 100% প্রোপাগান্ডা আগেও আমার নামে এরকমভাবে ছড়িয়েছে। কারণটা হচ্ছে, আমাকে যদি এখান থেকে মানে রাজনৈতিকভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে পরে এই রাজনৈতিকভাবে এবং মতগতভাবে টোটালটা একাই ডিক্টেটরশিপ করবে, সব কিছু একাই নীতি নির্ধারণ করবে, মারবে, ধরবে, গালাগালি দেবে, থ্রেট দেবে। আমাকে সরিয়ে দিতে পারলে পরে ওর বউকে এখানে টিকিট দেবে। ব্ল্যাকমেল তো বিজেপিকে ব্ল্যাকমেল তো ও করে, শান্তনু ঠাকুর করে বিজেপিকে ব্ল্যাকমেল। একটা দিক হচ্ছে বনগাঁয় কে জেলা সভাপতি হবে, ওর মনের মতন ওর যে ক্যান্ডিডেট না হলে পরে বারবার হুমকি দেয়, আমি এখানে চলে যাব, আমার লোক ওখানে চলে যাবে, আমি সবার আগে তৃণমূলে যাব। আপনি ওর পোস্টগুলো দেখবেন, এই মন্ত্রিত্ব এটাও ব্ল্যাকমেল করে নিয়ে আসা। একদম আমি না দিলে পরে আমি চলে যাব তৃণমূলে। আপনি প্যাটার্ন দেখুন, 2024 যে ভোট আছে না, ওই ভোটের প্যাটার্ন দেখুন, মানে ভোট হওয়ার পরে জেতার পরে ওর পোস্টিংগুলো দেখুন। পোস্টিংগুলো করানো হয় মতুয়া সংঘ থেকে বিভিন্ন লোককে দিয়ে সিস্টেমেটিক্যালি। তাহলে কে ব্ল্যাকমেল করে, কে বিজেপিকে ভালোবাসে? আমার ব্ল্যাকমেলের দরকার পড়ে না। সোমা ঠাকুরই এবারে প্রার্থী করার জন্য এরকম একদম সব নিজে একা করবে আর কাউকে রাখবে না। তাতে মা থাকলো, বাবা থাকলো, দাদা থাকলো, কোনো কিছু আসে যায় না। আর গতকাল আমরা যে আপডেট দেখাচ্ছিলাম অনির্বাণ, এইবার মনে হয় মতুয়া বাড়িতে সেখানে আরো একটা দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। নিশ্চিতভাবে গতকাল সুব্রত ঠাকুর কি বলেছিলেন আমরা সেটা একবার যদি শুনে নিই মধুকল্পিতা, তাহলে স্পষ্ট হবে দ্বন্দ্বের ছবিটা আসলে ঠিক কিরকম। আজকে হট করে মানে সুব্রত ঠাকুরকে তাকে তকমা লাগানো হচ্ছে যে সে শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল, আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না? আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়, লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে জাম্প। কি চাও? এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। স্বাভাবিকভাবে টিএমসির লোক তো আসবেই, পতাকা তো আনঅফিসিয়ালি ধরা হয়ে গেল, মানে জয়েন করা হয়ে গেল, তো আসবেই। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীপঙ্কর সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্করের সঙ্গে কথা বলবো। দীপঙ্কর, শান্তনু ঠাকুর কোথায় ভাইকে আটকাবেন? তার কারণ ভাইয়ের থেকেও বড় কথা, তিনি যে দলের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সেই দলেরই বিধায়ক সুব্রত ঠাকুর। কিন্তু শান্তনু কোথায়? সুব্রত ঠাকুরের টিএমসিতে যোগদানের সম্ভাবনা নস্যাৎ করবেন স্বাভাবিক নিয়মে, যেটা করার কথা। অথবা বলবেন না গোটাটা গুজব ছিল, ওরকম কিছু হচ্ছে না, বা কোনো মানবিমান থাকলেও মিটে গেছে। কিন্তু তিনি যেন আরও বেশি করে সুব্রতকে তৃণমূলের দিকে ঠেলে দিতে চাইছেন। মানে সুব্রত জান মানা যান, শান্তনু ঠাকুর কার্যত তাকে জয়েন করিয়ে দিয়েছেন।
দেখো একদমই তাই। শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর দুই ভাইয়ের যে দ্বন্দ্ব সেটা প্রথমে তোমাকে দেখাই। এই যে সিএর যে ক্যাম্প, এটা হচ্ছে সুব্রত ঠাকুরের ক্যাম্প। এই সুব্রত ঠাকুরের ক্যাম্পের ঠিক উল্টো দিকে রয়েছে শান্তনু ঠাকুরের ক্যাম্প। এই দুটো ক্যাম্প আমি সুকান্তকে বলবো প্রথমে দেখাতে। এই যে এটা সুব্রত ঠাকুরের ক্যাম্প হলো, উল্টো দিকে শান্তনু ঠাকুরের ক্যাম্প। এই ক্যাম্পকে কেন্দ্র করেই কিন্তু এই বিবাদ, এবং এই বিবাদে সুব্রত ঠাকুরকে এই ক্যাম্পের এই বিবাদকে কেন্দ্র কিন্তু এটাকে কেন্দ্র করেই আসে, এবং তাতে আমাদের সঙ্গে থাকো দীপঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো তন্ময় ঘোষের সঙ্গে। তন্ময় বাবু, শান্তনু ঠাকুর অভিযোগ করছেন মন্ত্রিত্বের লোভে নাকি সুব্রত ঠাকুর আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তৃণমূলেই যাচ্ছেন। আপনাদের কাছ থেকে জানতে চাইবো কোনটা সত্যি। এর সত্যি মিথ্যার কিছু নেই। মতুয়ারা যে শান্তনু ঠাকুরের থেকে সরে যাচ্ছে এটা হচ্ছে সত্যি, সেই জন্য উনি ভয় পাচ্ছেন। ওনার দেখা ওই মতুয়া কার্ড দেখানোর পরে 6 জন আকাইপুরে মতুয়া মানুষকে যেভাবে পুলিশ টর্চার করেছে, তার থেকে তো মতুয়া সমাজ ভয় পাচ্ছে। তার থেকে বুঝতে পারছে যে শান্তনু ঠাকুর ধোঁকাবাজির রাজনীতি করেছে, বিজেপি ধোঁকাবাজির রাজনীতি করেছে, যার ফলে স্বাভাবিকভাবেই আগামী দিনে মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপির থেকে হাত তুলে নেবে। এটা দিয়ে শুরু হতে চলেছে। আগামী দিনে দেখতে থাকুন মতুয়া সমাজ থেকে কিভাবে শান্তনু ঠাকুরকে ব্রাত্য করা হয়, এবং আস্তে আস্তে মতুয়া সমাজ থেকে বিজেপি রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারাবে। ধন্যবাদ তন্ময় বাবু। কথা বলছিলাম তন্ময় ঘোষের সঙ্গে। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দীপঙ্কর, তুমি যে কথাটা বলছিলে যে এক সিএ ক্যাম্প, সেটাও দু ভাইয়ের আলাদা, দাদা সুব্রতর একটা ক্যাম্প, শান্তনু ঠাকুরের একটা ক্যাম্প। আমি বলবো মতুয়া সমাজের ভিতরে যে বিভ্রান্তি, সেটা যদি একটু আমাদেরকে বলো। একই সিএ, প্রথমত সিএ মাধ্যমে আদৌ নাগরিকত্ব মিলবে না, হয়রানি হবে, নি তৃণমূলের একটা পাল্টা প্রচার আছেই, কিন্তু তার মধ্যেও যদি মতুয়া বাড়ির ভিতরেই দুই ভাই একই দলে থেকে, একই পার্টিতে থেকে দুটো আলাদা ক্যাম্প চালান, মতুয়ারা বুঝবেন কি করে কোন ক্যাম্পে গেলে নাগরিকত্ব, কোন নাগরিকত্ব মিলবে? দেখো এটাই হচ্ছে মতুয়া যারা সাধারণ ভক্ত, তাদের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশার বিষয়। তারা বারবার এই জিনিসটা থেকেই বেরোতে চেয়েছিলেন, কিন্তু শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের যে দ্বন্দ্ব সেটা এখন প্রকাশ্যে আসলো, এবং দুজন দুরকম কথা বলছেন। সুব্রত ঠাকুর বলছেন যে তার স্ত্রী, অর্থাৎ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, তাকে গাইঘাটার বিধানসভাতে বিজেপির হয়ে প্রার্থী করতে চান শান্তনু ঠাকুর। সেই কারণে সুব্রত ঠাকুরকে এখান থেকে সরিয়ে দিতে চাইছেন। উল্টো দিকে শান্তনু ঠাকুর বলছে সুব্রত ঠাকুর নিজে মন্ত্রী হতে চান। এখানেই আদি নব্বর একটা বিষয় চলে আসছে। সুব্রত ঠাকুর তুলছেন যে এই ঠাকুরবাড়ির সঙ্গে বিজেপির পরিচয় প্রথম করিয়েছিলেন সুব্রত ঠাকুর 2015 সালে। অর্থাৎ 2015 সালে প্রথম সুব্রত ঠাকুর প্রায় 95,000 ভোট বাড়িয়েছিলেন বিজেপির ভোট বাক্সকে। অর্থাৎ সুব্রত ঠাকুর প্রাচীন এক্ষেত্রে। আবার শান্তনু ঠাকুর তার যে লড়াই, সে 2019 সালে লড়াই করে প্রথম জয়লাভ করেন, সেটা সুব্রত ঠাকুর প্রথমে ভোট দাঁড়িয়েছিলেন এবং লড়াই করেছিলেন, সেই জায়গা থেকে হয়েছে। এক্ষেত্রে কে প্রাচীন এবং কেন এই দুজনের মধ্যে কাকে গুরুত্ব দেবে বিজেপি, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এক্ষেত্রে আমরা বিজেপির সভাপতি এসেছিলেন কিছুক্ষণ আগে ঠাকুরবাড়িতে, তার সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে দলীয় স্তরের দুজনেই, এমএলএ এবং এমপি, তাদের সঙ্গে তারা কথা বলছেন। পারিবারিক বিবাদে তারা ঢুকতে চান না, কিন্তু রাজনৈতিকভাবে তাদের যে দ্বন্দ্ব সেগুলো তারা মিটিয়ে নিতে চান। কিন্তু এক্ষেত্রে সুব্রত ঠাকুরের তৃণমূলে যাওয়া অনেকটা নিশ্চিত করে দিচ্ছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে থাকো দীপঙ্কর। এই মুহূর্তে দেবজিৎ সরকার, বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনার কাছ থেকে যেটা জানবার বা বোঝবার, দুই ভাইয়ের এই দ্বন্দ্ব, দুজনেই বিজেপি করেন, একজন বিধায়ক, একজন কেন্দ্রীয় মন্ত্রী। সাধারণ মতুয়া সমাজে ভারতীয় জনতা পার্টির যে অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছিল সিএ এবং তার সঙ্গে সঙ্গে নাগরিকত্বের আন্দোলন ইত্যাদিকে কেন্দ্র করে, সেটা কি কোথাও একটা চরম বিভ্রান্তির মুখে পড়ছে না, ধাক্কা খাচ্ছে না? সিএর জন্য, সিএ আইন প্রবর্তনের জন্য মতুয়া সমাজ সহ সমস্ত মানুষ যারা ওপার বাংলা থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, হিন্দুরা অত্যাচারিত হয়েছিলেন ওপার বাংলার মুসলমানদের কাছে বা এখনো হচ্ছে, তারা সবাই তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। সমস্যাটি মতুয়া মহাসংঘের নিজস্ব, এর সঙ্গে বিজেপি পার্টি সরাসরি কোনো সংযোগ নেই। হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া সম্প্রদায়ের প্রতি বিজেপি সবসময় শ্রদ্ধাপূর্ণ ভাব রাখে, এবং আমরা মনে করি অতি দ্রুত ঈশ্বরের ইচ্ছে এই সমস্যা, ওনাদের যে পারিবারিক সমস্যা, সেটা মিটে যাবে। দেবজিৎ বাবু, একটা ছোট্ট প্রশ্ন, আমি পারিবারিক সমস্যা নিয়ে আপনাকে কিচ্ছু জিজ্ঞাসা করছি না, কিন্তু একটু মন দিয়ে শুনবেন। আমি নির্দিষ্ট কারণেই আপনাকে প্রশ্নটা করছি। সুব্রত ঠাকুর বিজেপির এমএলএ, শান্তনু ঠাকুর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, দুই ভাই সিএএ ক্যাম্প করবার জন্য দুটো আলাদা ক্যাম্প বেছে নিয়েছেন।
সাধারণ মতুয়া যাদের জন্য আপনারা বলছেন, যাদের প্রতি আপনাদের সমর্থন, যাদের নাগরিকত্বের দাবির প্রতি আপনাদের শ্রদ্ধা ইত্যাদি আপনি বলছেন, তারা কোন ক্যাম্পে যাবেন? এটা বিজেপির জন্য ড্যামেজিং নয়? সিএর ক্যাম্পে সবাই যাবেন, এর আবার কোনো কিছু হবে নাকি? যে যেখানে পারবেন যাবেন, কারণ সিএটা তাদের নিজস্ব সমস্যা। শুধু মতুয়া কেন, যে কোনো নমশূদ্র, একজন সাধারণ মতুয়া কি করে বুঝবেন দেবজিৎ বাবু যে সুব্রত ঠাকুরের ক্যাম্পে গেলে নাগরিকত্ব পাবেন না শান্তনু ঠাকুরের ক্যাম্পে গেলে নাগরিকত্ব পাবেন? রাস্তার দুপাশে 2 ফুটপাতে 2 ভাই ক্যাম্প করেছেন। সিএ নাগরিকত্ব আমরা দিতে বদ্ধপরিকর, বিজেপি সরকার সিএর নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর। কাগজপত্র আনার জন্য বা এই ধরনের যা যা ডকুমেন্টেশনের সুবিধা করার জন্য যে ক্যাম্প সাহায্য করবে সেখানেই যাবেন, যেটা হাতের কাছে পাবেন সেখানেই যাবেন। এই নিয়ে আমরা আলাদা করে কি বলবো? মতুয়া পরিবারের নিজেদের সমস্যা, এর মধ্যে ভারতীয় জনতা পার্টি ঢুকবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি মনে করে মতুয়াদের এই দাবি নিশ্চিত যে সিএ তাদের অধিকার আছে। আপনার মতুয়া সহ সমস্ত উদ্বাস্তুদের, সমস্ত অত্যাচারী হিন্দুদের সিএতে নাগরিকত্ব দেব। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য। আমরা এই প্রসঙ্গে শুনে নেব মমতা বালা ঠাকুর। সাধারণভাবে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর যবে থেকে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, শেষমেশ বিজেপিতে যোগ দিয়েছেন, বিধায়ক মন্ত্রী হয়েছেন, সেদিন থেকেই মতুয়া বাড়ি কার্যত দ্বিধা বিভক্ত হয়ে যায় বলে আমরা জানি। মমতা বালা ঠাকুর একটি আলাদা ক্যাম্পে চলে যান। তিনি বরাবর তৃণমূল কংগ্রেসের অনুগত হিসেবে থেকেছেন। তার মেয়ে ইতিমধ্যেই বিধায়কও হয়েছেন নতুন করে। সেই মমতা বালা ঠাকুর শান্তনু ঠাকুর সম্পর্কে কি বলছেন যখন সুব্রতর সঙ্গে দ্বন্দ্ব তার চরমে। আর যে শান্তনু ঠাকুরের স্ত্রীকে তিনি বিধায়ক করতে চান বলে অভিযোগ সুব্রত ঠাকুরের, তার বিধায়ক পদ কেড়ে সেই সোমা ঠাকুরই বা কি বলছেন সেটাও শুনুন। আজকে হট করে মানে সুব্রত ঠাকুরকে তাকে তকমা লাগানো হচ্ছে যে সে মিনিস্টার পাবে না বলে সে আজকে এই ধরনের আজকে তৃণমূলে ঢোকার জন্য এগুলো করছে। তাহলে এতদিন কেন করেনি? আজকে মার উপরে যে অত্যাচার করেছে সেইটাকে ঢাকার জন্য বড় ভাইয়ের উপরে যে এই অধিকার সে একা তার নিজেরাই তারা বলছে যে আজকে একা গ্রাস করবে, এবার করছে। সেটা বাস্তব সত্য কথা। আমার দল আমাকে আমার সুপ্রিম আমার যে রাজ্যসভার আমাকে জিজ্ঞাসা করছিল কি ঘটনা, সেটা আমি আমার যে দলনেতা আমার চিফ হুইপ আমাকে জিজ্ঞাসা করেছিল কালকে যে ঘটনা কি, আমি তাকে খুলে বলেছি এই ঘটনা, বাস এই পর্যন্ত, আর কোনো কিছু না। আমার ঠাকুরবাড়ির কাজ আমি 15 সালের পর থেকে আমি অন্ন সেবা দিই, ভক্তদের সেবা করি। এটা আমার ভালো লাগে করতে। আমার সকলেই জানে, আমাকে যারা ভালোবাসে সকলেই জানে আমি ভক্তদেরকে অন্ন সেবা দিই, ভালোবাসি, মানুষের ভালোবাসা পাই, আমার মন থেকেই করতে ইচ্ছে করে। এটা কোনো দেখানো জিনিস নয়। এই বিরোধ এই আমাকে জড়াবেন না ওর মধ্যে। আমি কিছুই শুনিনি। আমি কোনো ব্যাপারে কিছু বলতেও পারবো না, এই দিতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ভক্তদের সেবার জন্য যেটুকু কাজ সেটুকু করব। ফুল অ্যান্ড ফাইনাল এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে চোখ রাখবো, 26-এর ভোট প্রচারে কপ্টার থেকে এবার কার্পেট বম্বিং পদ্ম শিবিরের। কেন বলছে কথা? প্রচারে 5 থেকে 6টা হেলিকপ্টার। ঠিক শুনছেন, সাধারণভাবে বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রচারে এলে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এরা দুজনই কপ্টার ব্যবহার করে থাকেন। বড় জোর বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি কখনো সখনো করে থাকেন, কিন্তু এবার ওই 2 বা 3 নয়, একসঙ্গে 5-6টা হেলিকপ্টার ব্যবহার করতে চাইছে বঙ্গ বিজেপি। এবং শুধু তাই নয়, বঙ্গ বিজেপি এমন অফিস খুঁজছে, নতুন অফিস যেখানে হেলিপ্যাড থাকবে। কেন, কারণটা কি, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের এই এক্সক্লুসিভ ব্রেকিং। প্রদীপ্তর কাছ থেকে পুরোটা শুনবো। প্রদীপ্ত, দেখো, যেহেতু 2026-এর নির্বাচন একেবারে সামনে এসে গিয়েছে এবং বিজেপি নেতৃত্ব চাইছেন এমনভাবে প্রচারে ঝড় তুলতে যাতে অন্য কেউ প্রচারের যে আলো সেটা কোনোভাবে কাটতে না পারে, এবং সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে 5 থেকে 6টা হেলিকপ্টার তারা ব্যবহার করবেন। এবং তার কারণ হচ্ছে যে 7 থেকে 8 দফায় এই রাজ্য নির্বাচন দেখতে অভ্যস্ত ছিল বেশ কয়েকটি নির্বাচনে, কিন্তু এবার এখনো পর্যন্ত যা আভাস পাওয়া যাচ্ছে তাতে নির্বাচনও কিন্তু এতগুলো দফায় হবে না। ফলে 2 থেকে 3 দফায় নির্বাচন হলে দিল্লি থেকে যে সমস্ত নেতৃত্ব আসবেন তারা যাতে একই দিনে একসঙ্গে বিভিন্ন এলাকায় প্রচার সারতে পারেন, সেই কারণেই এই রকম সিদ্ধান্ত তারা নিচ্ছেন বলেই আমরা জানতে পারছি। এবং তুমি যেমনটি বললে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ ছাড়া বড্ডজোর সর্বভারতীয় সভাপতি যিনি থাকেন তার ক্ষেত্রে, বা কখনো কখনো আমরা দেখেছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, কিন্তু সেটা এতগুলো হেলিকপ্টারের প্রয়োজন পড়ে না। এবার যেহেতু দফা কমার একটা সম্ভাবনা
তৈরি হচ্ছে এবং সেই কারণেই বিজেপি এই পরিকল্পনা তারা সেরে রাখছেন যে যাতে একসঙ্গে একই দিনে দলের শীর্ষ নেতারা কেউ যদি একদিনে দমদমে কর্মসূচি করেন সেই কর্মসূচি সেরেই তিনি যাতে দ্রুত বাঁকুড়া পৌঁছে যেতে পারেন। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এ রাজ্যে শেষ রাজনৈতিক পালাবদল যে নির্বাচনে হয়েছে, অর্থাৎ প্রকৃত পরিবর্তন যে নির্বাচনে হয়েছে 2009 থেকে 2011 এই মধ্যবর্তী সময়টাতে একটা বিরাট সংখ্যক প্রচারের সময় আমরা হেলিকপ্টার ব্যবহার দেখেছি। সেটা কংগ্রেসের তৎকালীন সর্বভারতীয় নেতৃত্বের একটা বড় অংশ হোক অথবা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব থেকে বেশি করে ব্যবহার করেছেন। রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি ঠিক করেছে সামনের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে হেলিকপ্টার ব্যবহার তারা এমনভাবে করবেন যে একসঙ্গে 5 থেকে 6টা হেলিকপ্টারও তারা ব্যবহার করতে পারেন এবং হেলিপ্যাড সমন্বিত হেলিপ্যাড আছে এমন নতুন পার্টি অফিসের খোঁজ চলছে রাজ্য বিজেপি। জয়প্রকাশ বাবু, আপনাদের প্রতিক্রিয়া? না, আপনাদের একটুখানি আমি কারেকশন করিয়ে দিতে চাই। 2021-এ বিজেপি স্থায়ীভাবে অন্তত 4টি হেলিকপ্টার কলকাতা এয়ারপোর্টে একদম ভাড়া করে রেখে দিয়েছিল এবং সেটা প্রায় 2 মাসের জন্য বিভিন্ন সব নেতা নেত্রীদের ওই দমদম বিমানবন্দর থেকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া তো মোদি এবং অমিত শাহর জন্য আলাদা ব্যবস্থা ছিল, এটা ছিল মাঝারি ধরনের লিডারদের জন্য। তো যাই হোক না কেন, বিজেপির প্রচুর পয়সা করি এবং সারা ভারতবর্ষের সব থেকে বেশি পয়সাওয়ালা পার্টি হচ্ছে বিজেপি। সেই জন্যে এই ভারত আগের গুলোকে ছাড়িয়ে যাবে, 7টা হোক 8টা হোক 10টা হোক। জয়প্রকাশ বাবু, আপনি 2011-তে কংগ্রেসের থেকে হেলিকপ্টার ব্যবহারের সফল রূপায়ণ দেখেছেন, সাফল্য দেখেছেন। 2021-এ বিজেপিতে থেকে আপনি হেলিকপ্টার ব্যবহারের ব্যর্থতা দেখেছেন। এই যাত্রায় কি হবে বলে আপনার মনে হয়? না, হেলিকপ্টার থাকলে ইলেকশন জিতবে তার তো কোনো কারণ নেই। দেখুন, এর অনেক রকম মাল্টিভেরিয়াস ইউজ আছে, এটাও আপনাদের বুঝতে হবে। অনেক সময় বিজেপির ক্ষেত্রে প্রধানত তারা বিভিন্ন জায়গায় টাকা ক্যারি করার জন্য, ক্যাশ টাকা আদান প্রদানের জন্য হেলিকপ্টার ব্যবহার করেন এবং সে বিষয়ে আমি কিছুটা হলেও প্রত্যক্ষ নলেজের অধিকারী। এটাও মাথায় রাখতে হবে, তাদের অনেক কারণও আছে হেলিকপ্টার ব্যবহারে। শুধু যে তারা নেতা নেত্রীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, কারণ আপনারা দেখুন বিজেপির সব থেকে বড় 2 নেতাকে এই পশ্চিমবঙ্গে যখন ইলেকশন হবে, নরেন্দ্র মোদী, নিঃসন্দেহে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তাদের তো হেলিকপ্টার দরকার এভাবে হয় না। তারা দুজনেই ইউজ করেন আর্মির হেলিকপ্টার এবং তাদের নিজস্ব সমস্ত ব্যবস্থা আছে। আর এইগুলো হচ্ছে সমস্ত ছোটখাটো নেতা, কেন্দ্রীয় মন্ত্রী ইত্যাদি ইত্যাদি, এদের জন্য। এবং আপনারা দেখেছেন গত 2021-এর নির্বাচনে হেমন্ত বিশ্ব শর্মা এসে সাউথ 24 পরগনায় ঘাঁটি গেড়ে বসেছিলেন, তখন তার জন্য একটা আলাদা হেলিকপ্টার ছিল। এসব খবরগুলো আপনাদের নিতে হবে এবং সেখানে এই মানে টাকা পয়সা বা সিন্ধুকে করে আসা, ব্যাগে করে, এগুলোতেও ব্যবহার হতো। কারণ যেহেতু স্পেশাল সিচুয়েশন হয়, সেখানে গাড়ি করে নিয়ে যাওয়ার মধ্যে রিস্ক আছে, এইসব অনেক ঘটনা আছে। তবে বিজেপির টাকারও অভাব নেই, তাতে হেলিকপ্টারেরও অভাব হবে না। যেটার অভাব সেটা এদের পূরণ করা সম্ভব নয়, সেটা হচ্ছে জনসমর্থন। বেশ, জনসমর্থনের অভাব ছিল, আছে, থাকবে। এই ভোটের সময় একটু হই হই হবে, ব্র্যান্ডিং হবে, মাথার উপরে হেলিকপ্টার ঘুরবে, এই পর্যন্ত। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। পুজোর আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 সেপ্টেম্বর নবদ্বীপে জোড়া সভা করতে পারেন নরেন্দ্র মোদী। একটি প্রশাসনিক সভা, আরেকটি রাজনৈতিক সভা করতে পারেন তিনি। শুধু প্রধানমন্ত্রী নয়, আগামী মাসে বঙ্গ সফরে আসবেন অমিত শাহ। 12 এবং 13 সেপ্টেম্বর রাজ্য বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন, সেখানে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 22 সেপ্টেম্বর সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনও করবেন অমিত শাহ। কালী পুজোর পর নিয়মিত বাংলায় আসবেন মোদী শাহ, খবর বিজেপি সূত্রে।
আরো একবার জানাই আপনাদেরকে, ফের একবার বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোর আগেই তিনি বঙ্গ সফরে আসতে পারেন বলে জানা যাচ্ছে। 20 সেপ্টেম্বর নবদ্বীপে জোড়া সভা করার সম্ভাবনা নরেন্দ্র মোদীর। একটি প্রশাসনিক সভা আর একটি রাজনৈতিক সভা করতে পারেন তিনি। শুধু প্রধানমন্ত্রী নয়, আগামী মাসে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। অনেক মন্ত্রী শান্ত্রী এরা আসবে, হিন্দিতে ভাষণ দেবে, দুর্গাপুজোর সময় একটা দুটো পুজো উদ্বোধন করবেন। তারপরেতে 2026-এর নির্বাচনের পরে ফলাফল বেরোনোর পরে আবার দেখবেন 1.5-2 বছর কোনো টিকি নেই। কারণ বাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাটা বাঙালিদের, বাংলাটা বাংলা ভাষীদের, এবং আমরা এখানে বিজেপিকে কোনোভাবে আশ্রয় বলুন, জায়গা বলুন, কোন নির্বাচনে ভোট বলুন, সেটা বাঙালিরা কেউ দেবে না। প্রতিষ্ঠা দিবসের আগে উন্নয়নের ফিরিস্তি দিয়ে মিউজিক ভিডিও অ্যালবাম প্রকাশ করে বিতর্কের মুখে তৃণমূল ছাত্র পরিষদ। বাংলা আবার দিদিকেই চায়, এমনই একটা মিউজিক ভিডিও অ্যালবাম প্রকাশ জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের। মিউজিক ভিডিও অ্যালবামে জলপাইগুড়ি জেলার হাইকোর্টের সার্কিট বেঞ্চ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, চা সুন্দরী সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও তুলে ধরা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জলপাইগুড়ি জেলায় এই সব উন্নয়ন হয়েছে বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের। জানা গিয়েছে এই গান লিখেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য দেবজিৎ সরকার। গান গেয়েছেন শোভিক মজুমদার নামে এক কলেজ পড়ুয়া তৃণমূল ছাত্র পরিষদের সদস্যও তিনি। তাদের আশা, আগামী 26-এর নির্বাচনে এই ভিডিও অ্যালবাম জলপাইগুড়ি জেলার প্রচারের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার হতে চলেছে। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে, অ্যালবাম প্রকাশ করতেই তীব্র কটাক্ষ বিজেপির। সবার আগে ঘরে পৌঁছে যায়, খাদ্য সাথীর ভাত বিজেপি ঘরে বসে খায়, বাংলার সব মানুষ আবার স্বাস্থ্য সাথী পায়, এই দেখে বিরোধীরা চলে পড়ে যায়। এই ধাপ্পাবাজি আর টুকলিবাজি করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। বাংলায় ওনার বিদায় ঘণ্টা বেজে গেছে এবং 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মানুষ তো সবসময় রাজনৈতিক কথাবার্তাই শুনতে চায় এমনটা নয়, তাই গানের মাধ্যম দিয়ে যদি আমরা মানুষের মননে চিন্তা ভাবনার মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের যত রকম উন্নয়ন, যত রকম প্রকল্প রয়েছে সেগুলো পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের ছাত্র রাজনীতি সার্থক বলে আমরা মনে করি। নাম না করে ফের শাসানি শওকত মোল্লার। ভাঙড়ে কোনো তৃণমূল কর্মীর দিকে আঙুল দেখালে সে আঙুল মুচড়ে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি শওকত মোল্লার। ভাঙড়ে তৃণমূলের প্রতিবাদ সভা থেকেই নাম না করে এবার আইএসএফকে ঠিক এই ভাষাতে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। আমি বলছি যদি বুকের পাটা থাকে, আরে আমার কথা ছেড়ে দিন, ভাঙড়ে একজন মা, একজন বোন, একজন দিদি, একজন ভাই, একজন বোন, কারোর কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে, আঙুল যদি তোলা হয়, আঙুলটাকে কিন্তু মুচড়ে ধুয়ে দেব। এটা দায়িত্ব নিয়ে আজ এই প্রকাশের সময় বলে যাচ্ছি, সাবধান হয়ে যান। অনেক নোংরামি করেছেন 21শে ভোটে জিতে, অনেক খেলা করেছেন। দোকান দখলকে কেন্দ্র করে নিউ টাউনে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। রাজারহাট পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্যর স্বামীকে বাঁশ, লাঠি, রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ পৌঁছায়। এটা হচ্ছে করে খাওয়া তৃণমূল, ঠিক আছে। দীর্ঘদিন ধরে মানে আমাদের এলাকায় এটা দানবপাড়া বলে আছে, যারা দানব মানে মানুষের এই যত আপনারা এই টাউনশিপ দেখছেন সব ওরা নিজে করে খেয়েছে। গ্রামের একটা মানুষকে ওরা মানে ওরা করে খাওয়া তৃণমূল। আমি তৃণমূল কংগ্রেসের, আমি এখানকার মেম্বারের আমি হাসবেন্ড। আমি কথা বলছিলাম, কথা বলতে বলতে অতর্কিতভাবে আমার উপরে লাঠি, বাঁশ টাস নিয়ে আমার উপরে হামলা করেছে। আমি একা, ওরা 7-8 জন মিলে আমার উপরে হামলা করেছে। আর আরেকটা সদস্য আছে শাহানুর মোল্লা বলে, তার মদতে আর এবং কমল মণ্ডলের মদতে এইসবগুলো হয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তমলুকে বাড়তি ফোকাস তৃণমূলের। গোষ্ঠীকন্দল সরিয়ে তৃণমূল নিয়ে পৃথক ভাবনা, তমলুক নিয়ে পৃথক ভাবনা রয়েছে তৃণমূলের।
দলের মধ্যে বিভীষণ কারা, ধরতে নির্দেশ অভিষেকের। তৃণমূলে থেকেও কারা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, খোঁজ শুরু করেছে জেলা নেতৃত্ব। এবং সম্প্রতি তমলুকের তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান, জেলা সভাপতি এবং বিধায়করা। সেই বৈঠক থেকেই জেলা নেতৃত্বকেই নির্দেশ দেন অভিষেক, এমনটাই সূত্রের খবর। বৈঠকের পরে ফের বোমা ফাটিয়েছেন তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। 2019 সালে তমলুকে আয়োজিত একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে শুভেন্দুর অনুগামীরা অভিষেকের পোস্টার ছিঁড়ে তমলুক জুড়ে, এবং সেই রক্তদান শিবিরে যারা আয়োজন করেছিলেন তারাই মূলত তৃণমূলে থেকে দলের বিভীষণের কাজ করে চলেছে বলে দাবি পার্থ সারথী মাইতি। তবে দলের নেতাদের নিয়ে মুখ খোলায় পার্থ সারথীর মাইতিকেই বিভীষণ আখ্যা দিচ্ছেন জেলা তৃণমূল নেতৃত্ব। কারা কারা 2019 সালে শুভেন্দুর সাথে ছিল এবং শুভেন্দু তল্পিবাহক ছিল, পরবর্তী সময় তারা কিভাবে নিজেদের চেঞ্জ করেছে এবং স্বার্থের জন্য তারা আছে। এখনও বলবো তাদের অনেকেই আছে যারা সরাসরি শুভেন্দুবাবুর সাথে যুক্ত, সরাসরি আমাদের পদে আছে, কিন্তু কিছু করার নেই। আমরা সেই নিয়ে অনেক জায়গায় আমরা বলার চেষ্টা করছি আমরা ছোটোখাটো নেতা, আমাদের কথা যে সবাই শুনবে তা না, কিন্তু শুভেন্দুর সাথে যারা যুক্ত তাদের দিকে কিন্তু পদ থেকে সরানো উচিত। এটা তো শুভেন্দু অধিকারীর একসময় গড় ছিল, অধিকারী পরিবারের গড় ছিল। সঙ্গত কারণেই তাদের সঙ্গে যোগাযোগ রেখে কিছু কিছু নেতা এখনও কাজ করার চেষ্টা করেন। ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন তারা, এবং আগামী দিনে এই পদ্ধতি আরও বেশি করে নজরদারির আওতায় থাকছে। এখন অবধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি যে কাউকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে। সবাইকেই নিয়ে দল করতে হবে এবং নবীন এবং প্রবীণের সংমিশ্রণে দল আগামী দিনে গতিশীল হবে। প্রবীণদের সুপরামর্শের সঙ্গে সঙ্গে নবীনদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে লড়াইটাকে একত্রিত করতে হবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। এটাই হচ্ছে দলের নির্দেশ, কিন্তু কাউকে বাদ দিয়ে না। পরিবর্তন কি হবে না হবে একটা মিটিং হয়েছে, সেটার ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সাংগঠনিক দায়িত্ব দেখছেন। সর্বোপরি সিদ্ধান্ত দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগে আমার পক্ষে বলা সম্ভব নয়। ফেসবুক অনেকেই করতে পারেন, তবে আমি সবাইকে অনুরোধ করব, তার নিশ্চিত অধিকার আছে, তবে সীমাবদ্ধতাও থাকার দরকার। দলীয় ব্যাপার দলীয় ফোরামেই বললে হয়। তৃণমূলকে কটাক্ষ বিজেপি। তৃণমূল একটা কোম্পানির দায়িত্বে রদবদল করলেও ভোটে হারবে তৃণমূল, দাবি বিজেপি নেতৃত্বর। প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তারা মাঝে মধ্যে এরকম পরিবর্তন আনে। আমাদের ভারতীয় জনতা পার্টিরও হয়েছে। এবার আলাদা কোন রাজনৈতিক দল বা আলাদা কোনো কোম্পানি যদি তাদের সংগঠন চেঞ্জ করে, তো এখানে বিজেপির বলার কিছু নেই। হ্যাঁ, ওনাদের কোম্পানির ব্যাপার, ওনারা কাকে রাখবেন সেটা আমরা বিজেপি কী করে বলবো। হয়তো ওনার অনেক দুর্নীতি আছে ওনার মধ্যে, অনেক কিছু, সেটা তমলুক শহরের মানুষরা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পেরেছেন। তো সেই ভয়ে হয়তো কিছু করবে, ওনাদের ব্যাপার ওনারা বুঝবেন। তৃণমূল কাউন্সিলর মুখ খুলেছেন বলে কি পরিবর্তন, সেটা আমরা বলতে পারবো না। ফের ভুয়ো পরিচয়ে এক বাংলাদেশির ভারতীয় আধার ভোটার। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতের পরিচয়পত্র এক বাংলাদেশির। কুলতলির দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের 200 নম্বর বুথের শ্যামনগর গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দা আরশেদ লস্করের জামাই মুন্না বাংলাদেশি। অভিযোগ, শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিয়েছে এই বাংলাদেশি। শুধু তাই নয়, ভারতীয় পরিচয়পত্র নিয়ে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজও করেছেন মুন্না। পুরো অভিযোগ স্বীকার করে নিয়েছেন মুন্নার শালক। বিষয়টি বিডিও অফিসে জানানো হবে জানিয়েছেন এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। কটাক্ষ বিরোধী দলগুলির। লস্কর আমার ভাই। কিন্তু আপনার জামাইবাবু তো? জামাইবাবু আমার বাপ মাটি কাটতে গিয়ে ওর 20 বছর আগে নিয়ে এসেছিল গুড়িয়ে, নিয়ে আলে সেখান থেকে আমাদের পরিচয়পত্র থেকে বড় হয়। তারপরে আমার বাপ ওকে আমার বোনের সাথে বিয়ে দেয়। কিন্তু আপনার বাবার ভোটার কার্ড বা পরিচয় ব্যবহার করে ভোটার হয়েছে। হ্যাঁ, এরকম কেন করলো? তা কী করবো, তো কেউ নেই, তো আমার বাবার পরিচিত বড় হয়, পরিচয় ভোটার হয়েছে। হ্যাঁ। কোথায় বাড়ি জানা আছে? না, জানা নেই। 20 বছর আগে থেকেও আমার এলাকার এখানে ভোটার, মানে আপনারা বলার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে 20 বছর আগে আমার এখানকার ভোটার। তো আমি আরও ভালো করে খোঁজ নিই, যদি ওই রকম কিছু মনে হয় আমি বিডিও সাহেবকে
জানাবো, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। শ্বশুরকে সে বাবা সাজিয়ে ওখানকার বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য নজরুল খাঁ এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদতে সে ওখানে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়েছে। সবই হয়েছে মাননীয়ার অনুপ্রেরণায়। তাহলে আমাদের সারা পশ্চিমবঙ্গে এই রকম অনুপ্রবেশ রুখতে আমাদের এসআইআর প্রয়োজন। বেআইনিভাবে টোল ট্যাক্স তোলার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গোঘাটে। পথ অবরোধে প্রায় 3 ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন। আরামবাগের সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আটকে থাকে আরামবাগ এবং বর্ধমানের সমস্ত গাড়ি। আরামবাগের রামকৃষ্ণ সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ার পর গোঘাটের কুমারগঞ্জে কৃষক সেতুর ওপর চাপ বেড়েছে। সেই সুযোগেই জোর করে টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ কুমারগঞ্জে বেলুনদিঘির পাড় এলাকার বাসিন্দাদের। এতে শাসক দলের একাংশ জড়িত এমনটাই অভিযোগ। গাড়ি চালকদেরও অভিযোগ, টোল দিতে রাজি না হলে মারধরও করা হয়। দুর্গাপুজোর অনুদান মামলায় রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট। গত বছর পর্যন্ত কতগুলো ক্লাব হিসেব দিয়েছে, কারা হিসেব দেয়নি, 48 ঘন্টার মধ্যেই রাজ্যের হলফনামা চাইল আদালত। শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে, রয়েছেন এই মুহূর্তে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। দেখো, এর আগের দিনও শুনানিতে এজি রাজ্য সরকারের হয়ে তিনি শুনানি করছিলেন এবং তার বক্তব্য যে সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসেই এই ধরনের মামলা সেটা দেখা যায়। পরবর্তী সময় এই মামলার কোনো আর অস্তিত্ব থাকে না। যদিও বিচারপতি সুজয় পাল তিনি আপত্তি জানান এবং তার পরে এই মামলার গুরুত্ব কি আছে, কারণ কোর্ট বারে বারে সঠিক হিসেব দেওয়ার কথা বলেছে এবং সেই হিসেবে রাজ্যকে আপাতত অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব হিসেব দিয়েছে এবং কারা দেয়নি তার বিস্তারিত জানিয়ে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে। মধুকল্পিতা, এই দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে আমাদের এবার নজর রাখতে হবে জীবন কৃষ্ণ সাহার খবরে। জীবন কৃষ্ণ সাহা নিঃসন্দেহে একেবারে ব্যতিক্রমী একজন মানুষ। তার বাড়িতে সিবিআই বা ইডি হানা দিলেই তিনি টুপ করে আগে নিজের ফোনটা জানলা দিয়ে গলিয়ে হয় পুকুরে নয় ড্রেনে ফেলে দেন। শেষমেশ আবারও গ্রেফতার হলেন বড়োয়ার তৃণমূল বিধায়ক, এবার ইডির হাতে। সিবিআই আগেরবার গ্রেফতার করেছিল, এবার ইডি গ্রেফতার করলো। ইডি সূত্রে দাবি তদন্তে সহযোগিতা করছেন না বড়োয়ার তৃণমূল বিধায়ক, আর তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তার ওই আরেকবার ফোন ফেলে দেওয়া। তবে এবার আর পুকুরে ফেলতে পারেনি, ড্রেন থেকে উদ্ধার হয়ে গিয়েছে, ফলে জলে গিয়েছে তার সব কারিগরি। সিবিআই এর মামলায় জামিনের 15 মাসের মধ্যে ফের গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা। বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তার বাড়িতে আজ আবার ইডি হানা দেয়। ইডি হানা দেয় আজ সকাল 6:30 নাগাদ। এরপর ইডি হানা দিতেই জীবন কৃষ্ণ সাহার এই যে বাড়ি, যে বাড়িতে তিনি বসবাস করেন, তার পাশ দিয়ে রয়েছে যে ছাদ, সেই ছাদের অংশ এবং তারপর একটি ঘর রয়েছে, ঘরের যে টিনের ছাউনি রয়েছে, তারপরেই পরে পুকুর। এই টিনের ছাউনি বেয়ে তিনি পালাবার চেষ্টা করেন এবং পুকুরের দিকে ফোন ফেলে দেয়। এই বাড়ির ভিতরের অংশ থেকে আমরা সেই ছবিটা তুলে ধরছি এবং এই ঠিক ছাদের মধ্য দিয়ে পাঁচিলে তিনি পৌঁছে যায়, শেষ প্রান্তে ফোন ফেলে দেয়, পালাবার চেষ্টা করে। শুধুমাত্র যে জীবন কৃষ্ণ সাহার বাড়িতেই তল্লাশি ইডি হানা দিয়েছে এমনটা নয়, তার শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জের পিয়ারাপুর এলাকায়, এছাড়াও তার লিঙ্কম্যান হিসেবে কাজ করা এই আন্দি গ্রামের পাশের যে গ্রাম রয়েছে মহিষগ্রাম, সেই গ্রামের একটি রাজেশ ঘোষ নামে একজনের বাড়িতে। এর পাশাপাশি হানা দিয়েছে তার পিসির বাড়িতে। অর্থাৎ সব রকম নথি তারা কিন্তু খতিয়ে দেখেই কিন্তু এই রকম হানা দিয়েছে। তবে ইডির আধিকারিকদের হাতে বেশ কিছু নথি আছে এবং সেই সাঁড়াশির জাতাকলের মধ্যে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সব মিলিয়ে তাকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় 12:25 নাগাদ। তবে তাকে কি গ্রেপ্তার করে না আর কি নতুন তথ্য বেরিয়ে আসে, সেটাই এখন দেখার। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে জীবন কৃষ্ণ সাহা এক ব্যতিক্রমী রাজনীতিক। এ রাজ্যের অনেক রাজনীতিকই সিবিআই এবং ইডির হাতে গ্রেফতার হয়েছেন, বছরের পর বছর জেল খেটেছেন, এখনও খাটছেন এমন অনেকে আছেন। কিন্তু কেউই গ্রেফতারির সময় বা তার আগে পরে নিজের অত্যন্ত গোপনীয় মোবাইল ফোনটা সেটা পুকুরে ছুঁড়ে ফেলছেন, ড্রেনে ছুঁড়ে ফেলছেন, এই দৃশ্য আপনারা দেখেছেন কি না? এর একমাত্র দেখা যায় শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই অথবা ইডি গেলে। এর আগে জলে গেছিল তার মোবাইল, কিন্তু এবার জলে গেল তার কারিগরি। তার কারণ
আগেরবার মোবাইলটা শেষমেশ পুকুরে ছুঁড়ে ফেলতে সমর্থ হলেও এবার কিন্তু পুকুর পর্যন্ত আর তার থ্রো পৌঁছয়নি। যে কোনো কারণেই হোক এবার তার থ্রো শেষমেশ কাছের ড্রেনেই গিয়ে শেষ হয়েছে এবং সেখান থেকেই কিন্তু তার মোবাইল উদ্ধার করে নিয়েছেন ইডি আধিকারিকরা। শুধু তাই নয়, তদন্তে অসহযোগিতার অভিযোগে জীবন কৃষ্ণকে এবার গ্রেফতার করা হয়েছে। সিবিআই এর গ্রেফতারির পর শেষমেশ 15 মাস আগে জামিন পেয়েছিলেন জীবন কৃষ্ণ, এবার ইডির হাতে গ্রেফতার হলেন। এবারও এই একই অভিযোগ যে তিনি তদন্তে সহযোগিতা করছেন না, ফলে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আরও একবার গ্রেফতার। দেখতে পাচ্ছেন দুটো ছবি, আগের বার সিবিআই আনার পর পুকুরে ফোন ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ, পুকুরে যেভাবে ফোন খুঁজতে শেষমেশ ডুবুরি পর্যন্ত নামানো হয়েছিল তার ছবি দেখতে পাচ্ছেন, আর এবার ওই ড্রেনে ফেলে দেওয়া ফোন সহজেই উদ্ধার হয়েছে, ইডি আধিকারিকরা উদ্ধার করেছেন, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারই সঙ্গে রয়েছে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হানার ছবি। সামান্য লিড ছিল, হয়তো মানে জনপ্রিয় আমাদের এমএলএ সাহেব ছিলেন না, তাই ওই লিডটুকু হয়েছিল। যদি উনি থাকতেন তাহলে পরে বিজেপির ওই রেজাল্ট হতো না। বিজেপিরা দেখে নিচ্ছে যে আসলে তো আমাদের এই জনপ্রিয় সে মানে বিধায়ক যদি থাকে তাহলে পরে আগামীতে আমাদের হার অবসাম্বী, সেই ভেবে এই জিনিসগুলো ঘটানো হচ্ছে। বড়োয়ার যিনি তৃণমূলের বিধায়ক, তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন, নাম্বার পাওয়া যেতে পারে, সেই মোবাইল নাম্বার পেলে তার দলের আরও নেতা মন্ত্রী শান্তি দুর্নীতির ভাগ যাদেরকে জায়গায় দিয়েছেন তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে। তাই মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেলো। বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল। এখানকার পুলিশ কিছু দেখতে পায় না, তাই চুরি বাটপাড়ি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায়। কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে, তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয়। পথে চলবে, দলের বিধায়ক না কি সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে অন্যায় এবং যে কোনো এজেন্সি যে কোনো কারো কাছে যদি তার বিরুদ্ধে এলিগেশন থাকে, হুমায়ুন কবির হতে পারে, রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে, তাকে যার বিরুদ্ধে ইনভেস্টিগেশন যাবে তাকে ফেস করতে হবে, তাকে সামনাসামনি তাকে সহযোগিতা করতে হবে সেই সব আধিকারিকদের। এ না করে উল্টো করেছে। নিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া 3 জেলায় ইডির ম্যারাথন তল্লাশি চলছে। মুর্শিদাবাদের বাড়ি থেকে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সাঁইথিয়ায় বড়ায় বিধায়কের পিসির বাড়িতেই হানা ইডির। পুরুলিয়ার নিমটারে নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। ইডি এসে সব দেখলো, তল্লাশি করলো, কিন্তু কিছু পাইনি। খুব আনন্দ হলো। না, ওই বললো দেখা করতে বললো 28 তারিখে। হ্যাঁ, আমাকে যেতে বলেছে। আপনি তো এবার প্রথমবারের কাউন্সিলর? হ্যাঁ, প্রথমবারের কাউন্সিলর। কেন এলো আপনার কি মনে হচ্ছে? কেন আপনার সেটা কে জানে, কোনো হিংসির কারণে হতে পারে, কোনো রাজনীতি করছি বলে সেটাও হতে পারে হিংসির কারণে। জীবন কৃষ্ণ সাহার থেকে আত্মীয়তার সম্পর্ক ছাড়া অন্য কোনো যোগসূত্রের সঙ্গে আমার নেই। আত্মীয়তার সূত্রে বিভিন্ন উৎসব হলে যখন যেমন নিমন্ত্রণ হয় আসে, বা কোনো হ্যালো হাই যেটা করা হয় আত্মীয় খালা সম্বন্ধীর ব্যাপার, পিসি ভাইপোর ব্যাপার যেটুকু হয় সেটা, অন্য কোনো কিছু আদার্স কিছু না। টিকিটিকে এই বাড়িটা বা এটা পৈতৃক সূত্রে কেনা পাওয়া তার ডকুমেন্ট, কিংবা হয়তো আপনি নগদে হয়তো কিনেছেন এরা ভাবতে হয়, সেগুলো না, কোনো কিচ্ছু পাই না। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে কেন্দ্রীয় এজেন্সি। দুদিন আগে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিথি মোড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। আর এবার নিয়োগ দুর্নীতি মামলায় বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করল ইডি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে তার সর্বশেষ অর্থাৎ দক্ষিণবঙ্গে যে সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী, মেট্রো 3 প্রকল্প উদ্বোধন এবং তারপরে তার জনসভায় তিনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, বাংলার মাটিতে পা রাখার আগে বিহারের মাটি থেকে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, তখনই যেন কোথাও ইঙ্গিত মিলেছিল এবং ঠিক সেই ইঙ্গিতকে একেবারে সফল প্রমাণ করে বা সেই ইঙ্গিতকে একদম ঠিকঠাক প্রমাণ করে এবার কেন্দ্রীয় এজেন্সিগুলো আবারও যেন তেড়ে ফুড়ে ঘুম ভেঙে জেগে উঠে তদন্তে নেমেছে।
पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। इसलिए मैंने तय किया, अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए हैं। संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত বাবু, সিবিআই বা ইডির তৎপরতা অনেক ক্ষেত্রেই এমন লক্ষণীয়ভাবে কমে গিয়েছে, আপনাদেরকেও আমরা বিভিন্ন সময় কিছুটা হলো হতাশা ব্যক্ত করতে দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রীর এবারের এই উদ্যোগ, বিশেষ করে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জেলে পোড়ার উদ্যোগ এবং তার পরপরই কেন্দ্রীয় এজেন্সিগুলোর এই তৎপরতা, আপনারা কি কোথাও আশান্বিত নির্বাচনের এক বছর আগে? দেখুন, ইডি সিবিআই তাদের নিজের মতো কাজ করবে, তার সাথে আমাদের পলিটিক্যাল লড়াইয়ের কোনো আমার মনে হয় না কোনো সংযোগ আছে এবং থাকা উচিত না। বিজেপি, ভারতীয় জনতা পার্টি তার নিজের কার্যকর্তা কর্মীদের শক্তিতে লড়াই করে, ইডি সিবিআই শক্তিতে লড়াই করে না। কিন্তু এটা ঠিক যে ভারতবর্ষের রাজনীতি স্বাধীনতার পর থেকেই এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নেতা মন্ত্রী হওয়া মানে সে কোটি কোটি টাকার সম্পত্তি করবে, তার পরিবারের 7 পুরুষ যাকে বলে, অর্থাৎ কামিং জেনারেশন সবাই দুধে ভাতে থাকবে এবং কোটি কোটি টাকার দুর্নীতি। এই জায়গা থেকে ভারতের রাজনীতি বেরোনোর সময় এসে গেছে বলে আমার মনে হয়। আমাদের এই মুহূর্তে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি 26,000 শিক্ষকের চাকরি জলাঞ্জলি গেছে। কার জন্য? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদের লোভের জন্য, অন্য কিছু নয়। আর এই যে রাজনীতি এবং করাপশন, রাজনীতি এবং দুর্নীতি আলিঙ্গন করে চলা, একে অপরের হাত ধরে চলা, এটা বন্ধ হওয়া প্রয়োজন এবং সেই জন্য ইডি সিবিআই বা অন্য তদন্তকারী সংস্থা, বিশেষত এই দুটোই আমাদের আর্থিক দুর্নীতি এবং করাপশন নিয়ে তদন্ত করে আমাদের দেশে কেন্দ্রীয় সংস্থা, তাদের এবং তার সাথে অবশ্যই ইনকাম ট্যাক্স, তারা যা করা দরকার সেটা করা উচিত। এবং এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা যারা কথায় কথায় ইডি সিবিআই বাড়ি গেলেই ফোন ফেলে দেন জলে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে এদের জীবনটাই জলে ফেলা উচিত। ধন্যবাদ সুকান্ত বাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য। এই যে কিতকিত খেলা এই ইডি সিবিআই এর, কারণ নরেন্দ্র মোদী ঘুরে গেছে, বলেছে ইলেকশন সামনে, আবার তাদেরকে দম দিতে হবে, একটুখানি ইডি সিবিআই কে দম দিয়ে বিপক্ষ দলের পেছনে লাগাতে হবে। আসল ঘটনা কবে তারা প্রমাণ নিয়ে কোর্টে গিয়ে যদি অভিযুক্ত হয়, যদি যারা মনে করে অভিযুক্ত, তাই তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, শুধু নাটক চলছে। জল আর জীবন শুধু যে জীবন বিজ্ঞানের বিষয় তা কিন্তু নয়, বঙ্গ রাজনীতিতেও যেন এখন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে পড়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারিতে আরও একবার যেন প্রমাণিত ওই জল আর জীবনের সম্পর্ক। 2023-এর ঘটনার অ্যাকশন রিপ্লে করতে গিয়ে নিজের পাতা জালেই শেষমেশ ফাঁসলেন বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ। 2023-এর এপ্রিলে যখন বড়োয়ার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই, তখন মোবাইল ফোনটা পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। পুকুর থেকে সেই মোবাইল ফোন খুঁজতে 2 দিন লেগে গিয়েছিল সিবিআই এর। তারপর সেই ফোন, তার ডেটা উদ্ধার করা,
প্রথমত সেই ফোনকে সজীব করা, তার ডেটা উদ্ধার করা, এসবে কেটে গিয়েছিল আরো লম্বা সময়। তারপরেই বড়োয়ার বিধায়ককে গ্রেফতারও করা হয়। আর এবারও কার্যত 2 বছর আগের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। ইডি সূত্রে দাবি, সিসি ক্যামেরায় অফিসারদের বাড়িতে ঢুকতে দেখেই জলে ছুঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন নিজের ফোনটা জীবনকৃষ্ণ সাহা। কিন্তু এবার আর সেই ফোন পুকুর পর্যন্ত পড়েনি, পড়েছিল ড্রেনে। নিজের সুরক্ষার স্বার্থে বাড়ির চারপাশে যে সিসি ক্যামেরা লাগিয়েছেন জীবনকৃষ্ণ, সেই সিসি ক্যামেরার ফুটেজ ইডি অফিসাররা দেখতেই ধরা পড়ে যায় জীবনের সব কারিগরি। অর্থাৎ যে সুরক্ষার জন্য, যে ক্যামেরাতে আগে ভাগে ছবি দেখার জন্য তিনি সিসি ক্যামেরা বসিয়েছিলেন, সেই সিসি ক্যামেরাই সাক্ষ্য দিয়ে দেয় যে নিজের ফোনটা কোথায় ছুঁড়ে ফেলছেন জীবনকৃষ্ণ সাহা। সূত্রের খবর, 2টো মোবাইল ফোন উদ্ধার করতে প্রায় 4 ঘন্টা জেরা করা হয় তাকে। শুরুতে ফোনের পাসওয়ার্ড ইত্যাদি দিতে রাজি হননি জীবনকৃষ্ণ, পরে ফোনের লক খুলে কল লিস্ট ধরে জিজ্ঞাসাবাদ চলে। পাঁচিল টপকে পালানোর চেষ্টা করতেই হাতে নাতে ধরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, ইডির জিজ্ঞাসাবাদ, জীবনকৃষ্ণের সহযোগিতা বা অসহযোগিতা, শেষমেশ গ্রেফতারি পর্যন্ত এবারও গড়ালো কেন, বিষয়টা কি জানা যাচ্ছে? দেখো, সরাসরি বলি, ইডি যেহেতু তাকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে আর্থিক লেনদেন বা আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ তদন্তকারীরা যখন তাকে গিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করতে, তাদের কাছে সেই হোমওয়ার্কটা তারা আগেই করে গিয়েছিলেন যে এই জীবনকৃষ্ণ সাহা কীভাবে এই দুর্নীতিটা করেছে। সিবিআই তদন্ত এগিয়ে রেখেছে, দুর্নীতির সঙ্গে জীবনকৃষ্ণ সাহার ভূমিকা কী ছিল সেটা তারা তদন্ত করে চার্জশিট দিয়েছে। কিন্তু সেই দুর্নীতির যে টাকা, অর্থাৎ এই যে যাদের নাম, যে সমস্ত চাকরি প্রার্থীদের নাম ওয়েটিং লিস্টে ছিল, যাদের থেকে সর্বোচ্চ 12 থেকে 15 লক্ষ টাকা নিয়েছেন এই জীবনকৃষ্ণ সাহা, সেই টাকাটা গেল কোথায়, এটাই মূলত খুঁজছে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবং সেটা খুঁজতেই তার বাড়িতে যাওয়া, তারা হোমওয়ার্ক করেই গিয়েছিল, কিন্তু হোমওয়ার্ক করে যখন যারা গেল, যেরকম জিজ্ঞাসাবাদ করতে, দেখা গেল তিনি তদন্তে সহযোগিতা করছেন না, এবং তদন্তকারীরা সেই কারণেই তাকে গ্রেফতার করলেন। এবং গ্রেফতার করতে গিয়ে নিজের বিড়ম্বনা বানিয়েছেন, যেটা তুমি বললে যে জলেই গেল তার জীবন, তার কারণ তিনি মোবাইল ফোন ফেলেতে নিজের বিড়ম্বনা আরও বাড়িয়ে ফেলেছেন। ফলে তার বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ এক্ষেত্রে ইডির তরফ থেকে করা হচ্ছে, যেটা আর কিছু সময় পর যখন তাকে বিশেষ ইডি আদালতে তোলা হবে, বিশেষ সরকারি আইনজীবীর তরফ থেকে এই অভিযোগটা সামনে আনা হবে যে তিনি কিভাবে তদন্তে অসহযোগিতা করেছেন, প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। এক্ষেত্রে প্রমাণ লোপাটের চেষ্টা করেও কোনো লাভ হতো না। যদি ফোনটা তিনি জলে, তার ফোনটা জলেই যেত, ফোনটা নষ্ট হয়ে যেত, যদি কোনো ডেটা উদ্ধার করা না সম্ভব হতো, সেটা এক্ষেত্রে সম্ভব ছিল না। কারণ এটা ইডি তদন্ত করে আর্থিক দুর্নীতির বা দুর্নীতির লাভের ভাগের টাকা কোথায় গেল, প্রসিডস অফ ক্রাইম, সেই টাকাটা কোথায় কোথায় গিয়েছে সেটা তারা জানতে পেরেছে। বাকি তথ্য তারা জানার চেষ্টা করছে। যারা জানতে পেরেছে বলেই তার ঘনিষ্ঠবৃত্তে যারা থাকে, তার আত্মীয় স্বজন, তার ঘনিষ্ঠ থাকা এক এজেন্ট, তার বাড়িতেও আজকে তল্লাশি চলেছে। ফলে তাদের কাছে যে এই দুর্নীতির ভাগায় টাকা গিয়েছে সেটা এক প্রকার স্পষ্ট। কিন্তু আর কোথায় কোথায় গেল সেই হিসেবটা তারা মেলানোর চেষ্টা করছেন, যে কতজনের থেকে টাকা নিয়েছেন এই জীবনকৃষ্ণ সাহা, সেই তালিকা আছে, কতজনকে ফিরিয়েছেন, কত টাকা ফিরিয়েছেন সেটা আছে, কত টাকা ফেরাননি। তাহলে যে টাকাটা ফেরাননি সেই টাকাটা কোথায় গেল, সেটাকে কি সম্পত্তি কেনা হয়েছে, অর্থাৎ স্থাবর সম্পত্তি কেনা হয়েছে, নাকি অস্থাবর সম্পত্তি বাড়ানো হয়েছে, অর্থাৎ কোথাও শেয়ার মার্কেট, ফিক্সড ডিপোজিট, কোথাও ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলি রাখা রয়েছে, অন্য নামে হতে পারে। সেই সূত্রেই প্রসন্ন রায়ের নাম আগেই চলে এসছে। প্রসন্ন রায় হচ্ছে এই স্থাবর সম্পত্তির কালো টাকা সাদা করার একটা অন্যতম মাধ্যম। নিয়োগ দুর্নীতির সর্বত্র যাদের নাম রয়েছে তাদের হয়ে এই কাজটি করতেন এই প্রসন্ন রায়। অর্থাৎ বলা চলে যে কালো টাকা সাদা করার মেশিন এই প্রসন্ন রায়। তার ৮৩টি প্রসন্ন রায়, ৮৩টি সংস্থার হদিশ তদন্তকারীরা আগেই পেয়েছে। যে সংস্থাগুলির নামে প্রবাহের দিকে এবং তদন্তের দিকে নজর রাখো সুজয়, এবং তোমার কাছ থেকে আমরা নিশ্চিতভাবে ইডি আদালতে পেশ করা হলে জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে কি অভিযোগ নির্দিষ্ট করে আনা হয় সেটাও আপডেট নিয়ে আমাদের দর্শকদের জানাও। ধন্যবাদ সুজয়। ফের চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে তলব পুলিশের। বিধাননগর পূর্ব থানায় ডেকে পাঠানো হয় সুমন বিশ্বাসকে। তলব পেয়ে হাজিরা দেন সুমন বিশ্বাস। প্রায় ১.৫ ঘন্টা সুমনকে জিজ্ঞাসাবাদ পুলিশের। বৃহত্তর আন্দোলনের হুঙ্কার সুমনের। ১ সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের। সেই অভিযান নিয়েই জিজ্ঞাসাবাদ সুমন বিশ্বাসকে। এই তথ্যটা আমি আপনাকে তুলে ধরবো। এখানে একটা তথ্য আছে, আমি এই তথ্য তুলে ধরবো যে ইনি যদি সুযোগ পান, ইনি ২৩ তারিখ ফর্ম ফিল আপ করেছেন, ইনি যদি সুযোগ পান বাকিরা কেন সুযোগ পাবে না? তাহলে ইনি কি সরকারের কোলের লোক? আমি একটা ব্যক্তিগত কারণে তার সবটা তুলে ধরছি না। তিনি কি সরকারের কোলের লোক? আমি যথা জায়গায় তুলে ধরবো। আজকে আইনটা বরাবর হওয়া উচিত, সকলের জন্য হওয়া উচিত। আজকে
10 বছর পর চাকরি খেয়ে নিয়ে তাদেরকে আপনি বঞ্চিত করছেন, তারপরে 1 তারিখ ফর্ম ফিল আপ করে বলছেন আপনি 7 তারিখ পরীক্ষা দিন। এটা স্বৈরাচারী নয় তো কি? এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এর বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের রায় মেনে আমরা ফ্রেশ সিলেকশন প্রক্রিয়ায় নিশ্চয়ই অংশগ্রহণ করব, কিন্তু তার জন্য সময় চাই, 3 মাস অন্তত পিছিয়ে দিতে হবে। আরও বিভিন্ন বিষয়ে আমরা এসএসসি অভিযান রেখেছি 1 সেপ্টেম্বর। সেই আন্দোলন, লাগাতার অবস্থান, লাগাতার অনশন এবং মিছিল হবে, এই বিষয়ে আলোচনা, এবং সেটা হবেই। এর মধ্যে যদি রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং এসএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার, তারা যদি আমাদের সাথে আলোচনায় বসেন, নিশ্চয়ই আলোচনা করে মিটে যেতে পারে। টিভি9 বাংলার খবরের জের টেটের তথ্য ফাঁস বিতর্কে উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি করে পর্ষদের তথ্য অন্য ওয়েবসাইটে ফাঁস জানতে অভ্যন্তরীণ তদন্ত শুরু পর্ষদের। নেপথ্যে কি অন্দরের কেউ? খতিয়ে দেখছে পর্ষদ। সচিব পর্যায়ের অনুসন্ধান শুরু করেছে প্রাথমিক বোর্ড। আমি বোর্ডকে বলেছি যে এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে। আমি শুনেছি যে বোর্ড একটা তদন্ত করছে, ইন্টারনাল তদন্ত। এই ধরনের অন্তর্ঘাত একেবারেই কাম্য নয়। আমি প্রাইমারি বোর্ড যথেষ্ট দায়িত্ববান সংস্থা, তাদের বলবো আরও এই তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট দপ্তরে পাঠাতে। 130তম সংশোধনী বিল শুধুমাত্র বিরোধীদের জন্য নয়, এনডিএও এই বিলের আওতায়, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জেল থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকার চালাবে, এটা কি ঠিক? প্রশ্ন তুললেন শাহ। লালু প্রসাদ যাদবকে বাঁচাতে অধ্যাদেশ এনেছিল মনমোহন সরকার, সেই অধ্যাদেশ ছিঁড়ে ফেলেছিলেন রাহুল। সেই রাহুলই এখন বিলের বিরোধিতা করছেন। বিরোধীরা বিলের বিরোধিতার কারণ বলুক। বিল পাশ নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। देश में आज एनडीए के मुख्यमंत्रियों की संख्या ज्यादा है। प्रधानमंत्री भी एनडीए के हैं, श्री नरेंद्र मोदी प्रधानमंत्री। तो ये बिल सिर्फ विपक्ष के लिए क्वेश्चन खड़ा नहीं करता, ये जनता को गुमराह करे। उनको मालूम है कि किसी भी व्यक्ति के खिलाफ आरोप है तो आप पब्लिक इंटरेस्ट लिटिगेशन के माध्यम से कोर्ट के सामने जा सकते हैं। कभी भी देश का प्रधानमंत्री जेल में जाए तो जेल से देश का प्रधानमंत्री सरकार चलाए, वो ठीक मानती है क्या आप? देश का मुख्यमंत्री जेल में रहकर सरकार चलाए, वो ठीक मानते हैं क्या आप? क्या इस देश में ऐसी मान्यता है कि जो व्यक्ति पद पर बैठा है इसके अलावा देश चलेगा ही नहीं? भाई आपके दल का बहुमत है, आपके दल का कोई अलग व्यक्ति आकर शासन चलाएगा। जब आपका बेल हो जाए आप जरूर चले जाइए वहां पर। लालू जी के बचाने के लिए जो ऑर्डिनेंस मनमोहन सिंह लाए थे, वो ऑर्डिनेंस को फाड़ने का राहुल गांधी का औचित्य क्या था? अगर उस दिन वो मोरालिटी थी तो आज नहीं है क्या? क्योंकि आप लगातार 3 चुनाव हार चुके हो। मोरालिटी के स्टैंडर्ड्स चुनाव के जय पराजय के साथ जुड़े नहीं है। मोरालिटी के स्टैंडर्ड सूर्य और चंद्र की तरह हमेशा अपनी जगह पे स्थिर रहने। तो क्या ये बिल पास हो जाएगा? मुझे तो विश्वास है हो जाएगा। कांग्रेस पार्टी में ही और विपक्ष में ही कई लोग ऐसे निकलेंगे जो मोरालिटी का सपोर्ट करेंगे, मोरल ग्राउंड को बनाए रखने के लिए सपोर्ट करेंगे। कि महत्वपूर्ण बिल है, सभी पार्टियों के सदस्यों की राय पार्टी से कंसल्ट कर एक कंसीडर्ड राय जेपीसी के सामने आनी चाहिए। और अगर जेपीसी नहीं आता, अगर वो बहिष्कार करते हैं, तब क्या होगा? तो कुछ नहीं होगा, जेपीसी अपना काम करेगी। জেলবন্দি মন্ত্রী অপসারণ বিল বিরোধীদের শায়েস্তা করার জন্য তোপ ব্রাত্য বসুর। দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে ভোট চুরির অভিযোগ উঠেছে তার থেকে নজর ঘোরাতেই এই বিল, কটাক্ষ তৃণমূল নেতার। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর প্রায় ওদের পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলর সদস্য 10,000 হবে, এমএলএ অন্তত গোটা 1,000-6,000 হবে গোটা দেশে, 5,000 তো হবেই। মন্ত্রীও ওই রকম 4-5 হবে। তো একজনও মন্ত্রী বা একজন কাউন্সিলর বা একজন পঞ্চায়েত সদস্যের নামে কোনো মানে এই 10 বছরে 11 বছরে ইনফ্যাক্ট কোনো তদন্ত শুরু হয়েছে কি? আসলে যেটা বলতে পারছেন না যে এই বিলটা বিজেপির জন্য না, সমস্ত বিরোধীদের শায়েস্তা করার জন্য, জব্দ করার জন্য আনছেন। ফলত
ফলত এখন যে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ গোটা ভারতবর্ষ জুড়ে উঠছে, সেখান থেকে একটু নজরটা সরাতে চাইছেন।